বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকে আমি দুটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা লক্ষ্য করছি বর্তমানে বাংলাদেশের ভাগ্য আকাশে এক ঘন মেঘের আবিষ্কার হয়েছে। আমরা জানি না এর পরিসমাপ্তি কোথায়। আমরা কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলি না, এবং আমার এই আলোচনা যদি কারো পক্ষে বা কারো বিপক্ষে যায়, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কমেন্ট করবেন। আমি আমার কথা যদি বেফাস হয় বা তথ্য নির্ভর না হয়, আমার ভিডিও আমি উড্ড করব। আমরা কারো সমালোচনা করতে চাই না এবং কারো পক্ষে বিপক্ষেও কথা বলতে চাই না। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের সাথে আমরা আলোচনা করি, তাদের কাছ থেকে যে কথা আমরা শুনি, তারা যে মতামত দেয় তার ভিত্তিতেই আমি ভিডিও করার চেষ্টা করি। তো বর্তমান বাংলাদেশে দুইটি বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে, সমালোচনা চলতেছে। একটা হচ্ছে চট্টগ্রাম বন্দরকে আরব আমিরাতের ম্যানেজমেন্টে দেওয়ার বিষয় নিয়ে আলোচনা চলতেছে। আর একটা হচ্ছে আরকান করিডোর, মানবিক করিডোর। এই দুইটি বিষয় নিয়ে ব্যাপক সমালোচনা এবং আলোচনা হচ্ছে। তো আমি বাস্তবতার নিরিখে এই দুইটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, চট্টগ্রাম বন্দর আরব আমিরাতকে দেওয়াটা বর্তমান সরকারের কোনো ভুল সিদ্ধান্ত কিনা। তো আমাদের স্বাভাবিক জ্ঞানে আমরা যা মনে করি যে এটা সঠিক সিদ্ধান্ত, কারণ পৃথিবী এখন এগিয়ে যাচ্ছে, পিছনে থাকার কোনো সুযোগ নাই এবং একা পথ চলা যায় না। ভালো কিছু পেতে হলে উন্নত কান্ট্রির সাথে যোগাযোগ রক্ষা করেই আসলে ব্যবসা বাণিজ্য সামনে এগিয়ে যেতে হয়। আমি একটি উদাহরণ দেব। মালয়েশিয়ার পোর্ট কেলাং, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, বা মালয়েশিয়া সম্পর্কে যারা খবর রাখে তাদের সাথে আলোচনা করে দেখতে পারেন যে এই মালয়েশিয়ার পোর্ট কেলাং 80% ব্যবহার করে বিদেশি কোম্পানি, বিদেশি যারা বাণিজ্য করে 80% বিদেশিরা ব্যবহার করে, 20% মালয়েশিয়া ব্যবহার করে। তো মালয়েশিয়া বর্তমান সময়ের একটা বাণিজ্যিক নির্ভর দেশ। সেই দেশের একটা পোর্ট যদি 80% বাহিরের কান্ট্রি ব্যবহার করে, সেখানে বাংলাদেশ একটা অনুন্নত দেশ এবং বাংলাদেশের রপ্তানি খুব বেশি নয়। এবং আমরা জানি যে চট্টগ্রাম বন্দর বিগত দিনে ভারত শুল্কবিহীন তারা ব্যবহার করত। সেখানে আরব আমিরাত যদি এই চট্টগ্রাম বন্দরের ম্যানেজমেন্ট নেয়, তাতে আমাদের সমস্যা কোথায়? কেউ কেউ বলেন যে চট্টগ্রাম বন্দর বিক্রি করে দিয়েছে। আসলে একটা দেশের কোনো সম্পদ কোনো রাষ্ট্রপ্রধান বিক্রি করার ক্ষমতা রাখে না। গণতান্ত্রিক দেশে বিক্রি না, এটা হচ্ছে একটা চুক্তি। এই চুক্তি হতেই পারে। আর এই চুক্তি না হইলে বাহিরের দেশকে যদি আমরা আমাদের দেশে আসতে না দেই, ব্যবসা বাণিজ্য করতে না দেই, তাহলে তো আমরা সামনে আগানোর আমাদের কোনো সুযোগ নেই। আর একটা বিষয় মনে রাখতে হবে যে পোর্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে কাকে? আরব আমিরাতকে। এই আরব আমিরাত কিন্তু কখনোই আমাদের এই বাংলাদেশকে তারা
দখল করা বলেন বা অনৈতিকভাবে ব্যবহার বলেন, তারা কিন্তু কোনোভাবেই করতে পারবে না, যেটা ভারতের দ্বারা সম্ভব। ভারত পারে বা পার্শ্ববর্তী দেশ পাকিস্তান পারে, আমাদের দেশ তারা অনৈতিকভাবে ব্যবহার, জোরপূর্বক ব্যবহার করার চিন্তা ভাবনা তারা লালন করতে পারে, কিন্তু আরব আমিরাতের দ্বারা কিন্তু এটা আসলে কখনোই সম্ভব না। আর এভাবে শুধু মালয়েশিয়া না, আপনার উন্নত কান্ট্রির সকল দেশের যে বন্দর, সেই বন্দর কিন্তু কারো 20%, কারো 40%, কারো 50%, এভাবে বিদেশি বিনিয়োগকারীরা তারা ম্যানেজমেন্ট করে বা তারা ব্যবহার করে। কাজেই এটা যে বলা হচ্ছে যে চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হয়েছে, আসলে এটা মানুষকে ভুল বোঝানো হইতেছে। আমরা সাধারণ মানুষ, আমরা অনেক কিছু জানি না, এবং আসলে আমাদেরকে এভাবে ভুল বুঝাইতেছে। তো সকল নাগরিকদের প্রতি আকুল আবেদন থাকবে, আপনারা না বুঝে কারো কথায় প্রভাবিত না হয়ে সত্যিটা জানতে হবে। এখন মিডিয়ার যুগ, আপনারা ইচ্ছা করলেই সব কিছু জানতে পারেন। তো এখন মিডিয়ার যুগ, এখন মানুষকে আসলে ভুল বোঝানো খুব কঠিন। তারপরও এক শ্রেণীর লোক তারা সবসময় চেষ্টা করে এভাবে মানুষকে ভুল বুঝাতে। তো আমরা যেন কোনোভাবে ভুল না বুঝি। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আরকানের মানবিক করিডোর। এই মানবিক করিডোর অর্থাৎ এখানে আরকান রাজ্যে জাতিসংঘ থেকে খাদ্য ঔষধ সরবরাহ করা হবে। তো জাতিসংঘ থেকে ওখানে খাদ্য এবং ঔষধ সরবরাহ করা হবে। আমাদের সুবিধা কি? আমাদের যেইটা সুবিধা, আমি মনে করি যে ভারতের বলয় থেকে আমরা বের হয়ে আসতে পারবো। ভারত কিন্তু সবসময় যে বাংলাদেশের যে রাজনৈতিক নেতা বা যে রাজনৈতিক দল ভারতের বিরোধিতা করছে, তাকেই ভারত কোনো না কোনোভাবে সরাইয়ে দিয়েছে। আপনারা হয়তো জানেন যে শহীদ জিয়াউর রহমান যখন দক্ষিণ তালপট্টি বাংলাদেশের নিয়ন্ত্রণে আনতে চাইল, এরপরই শহীদ জিয়া তিনি মৃত্যুবরণ করলেন। অবশ্যই এখানে সাধারণ মানুষ মনে করে যে বাহিরের কোনো চক্রান্ত অবশ্যই ছিল। আবার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন ফারাক্কা বাঁধের ব্যাপারে তিনি প্রতিরোধ গড়ে তুললেন এবং প্রতিবাদ করলেন, এরপরে তিনি আওয়ামী লীগের সভাপতির পদ থেকে তাকে সরাইয়ে দেওয়া হইল। তো ভারত কিন্তু সবসময় তার সুবিধাটাই চাইবে, এটাই স্বাভাবিক। তো করিডোর হইলে আমাদের সুবিধা কি হইবে, যে আমরা ভারত দ্বারা বিস্তৃত, ভারতের ভূখণ্ড ছাড়া ভারতের স্থলভূমি ব্যবহার করা ছাড়া আমরা কিন্তু অন্য কোনো দেশে যেতে পারি না। তো যদি আরকান করিডোর হয়, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ সেই আরকানের উপর দিয়া চীনের ইনান প্রদেশ পর্যন্ত বাংলাদেশের মানুষ যাতায়াত করতে পারবে। তাহলে আমাদের যে ভারত নির্ভরতা, এই ভারত নির্ভরতা আর থাকবে না। আমরা এখন বিশ্বের ভিতরে চীন অন্যতম একটা বাণিজ্যিক কান্ট্রি। তো আমরা যদি সেই করিডোর করতে পারি এবং যদি আমাদের যাতায়াত চীনে হয়, তাহলে সমস্যা কোথায়? যে যখন বিশ্ব এগিয়ে যাচ্ছে, তখন আমরা সেই পিছনে পড়ে থাকবো কেন? তো আমার মনে হয় যে এই করিডোর দ্বারা বাংলাদেশের উপকার ছাড়া ক্ষতি হবে না। এবং চট্টগ্রাম বন্দর যদি আরব আমিরাত নেয়, সেক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে, অর্থাৎ বাংলাদেশের বাণিজ্য বাড়বে। এবং আমরা মনে করি যে যদি আরব আমিরাত ম্যানেজমেন্ট নেয়, তাহলে এই যে আপনার যেমন আপনারা জানেন যে খুলনার সেই লঞ্চঘাটে এরশাদ শিকদারের জন্ম, মাফিয়া ডন, অর্থাৎ এই যে আপনার বাণিজ্যিক এলাকায় যেমন বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল এবং এই যে সমুদ্র বন্দর, এই সব জায়গায় যে মাফিয়া ডন তৈরি হয়, এই মাফিয়া ডন তৈরি হবে না। বিদেশিদের পরিচালনায় থাকলে ওখানে এই মাফিয়া ডন তৈরি হবে না। এবং বাংলাদেশের যে চুরি, বাংলাদেশের পণ্য যে চুরি এবং চোরাই পথ
এগুলো অনেকটা বন্ধ হবে। তো সেক্ষেত্রে আরব আমিরাতকে যদি চট্টগ্রাম বন্দরের ম্যানেজমেন্ট 80% দেওয়া হয় বা 60% দেওয়া হয়, তাতে আমাদের লাভ ছাড়া ক্ষতির কিছু নাই। আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমান সরকার কিন্তু কোনো সাংগঠনিক সরকার না, এবং বর্তমান সরকারের কিছু সীমাবদ্ধতা আছে। কিন্তু আমরা আমাদের যত দাবি দেওয়া যা কিছু আছে, এখন বর্তমানে সবাই যমুনায় দৌড়িয়ে যায়। আসলে একটা বিষয় আমাদের বুঝতে হবে যে নির্বাচিত সরকার হচ্ছে একটা সাংগঠনিক সরকার। তো নির্বাচিত সরকার যেসব পদক্ষেপ নিতে পারে, বর্তমান সরকার কিন্তু সব পদক্ষেপ নিতে পারে না। তো আমরা কিন্তু বর্তমান সরকারের উপরে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতেছি। আর এই চাপ সৃষ্টি করলে কি হবে, ভারতের সুবিধা হবে। কারণ ভারত চাইতেছে কি, বর্তমান যে ইউনূস সরকার ক্ষমতায় আছে, এই ইউনূস সরকার ডক্টর ইউনূস তিনি যেন ক্ষমতায় থাকতে না পারে। কারণ ভারত কোনো দিক দিয়েই ডক্টর ইউনূসের সাথে প্রতিযোগিতায় পারতেছে না। সেখানে আমাদের দেশের কিছু রাজনৈতিক দলকে এখন ভারত ব্যবহার করতেছে। তো এ ব্যাপারে আমাদের আসলে সচেতন থাকতে হবে। ভারতের ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না। নির্বাচন দেশে অবশ্যই হবে, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যুগ যুগ ধরে ক্ষমতায় থাকার অধিকার রাখে না, এবং তারা থাকবেও না। নির্বাচন হবে, কিন্তু আমাদের একটু সহনশীল হতে হবে এবং বর্তমান সরকারকে আমাদের সকলের সহযোগিতা করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে, তাকে আমাদের সহযোগিতা করতে হবে যদি আমরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে চাই। তো আমার পরিশেষে সর্বশেষ কথা হচ্ছে এটাই, যে আমরা ভুল না বুঝি, কোনো বিষয় না বুঝে কারো কথায় প্রভাবিত হইয়া আমরা যেন কোনোভাবে ভুল করে আমরা যেন যদি আজকে এই ডক্টর ইউনূস স্যার যদি পদত্যাগ করেন, তিনি যদি ক্ষমতা ছেড়ে দেন, তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হবে? কারণ কার হাতে ক্ষমতা যাবে, কে রাষ্ট্র পরিচালনা করবে, আবার সেই আমরা অন্ধকারের দিকেই ধাবিত হব। তো আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।